উড়িষ্যা, এ রিচ কালচারাল হেরিটেজ অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া। আজকের স্টোরি হলো সেই জায়গাগুলি নিয়ে যেগুলি ঐতিহ্য, স্থাপত্যে ভরা ও ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেও স্থান পেয়েছে। চলুন আপনাদের নিয়ে আজ এক্সপ্লোর করব সেই জায়গাগুলি, জানবো তার রোমাঞ্চকর ইতিহাস। কোনার্ক সান টেম্পল, ধাওলিগিরি টেম্পল, লিঙ্গরাজ টেম্পলের সাথে নন্দনকাননের জঙ্গল সাফারি, সব কিছু এক্সপ্লোর করুন এই একটি ভিডিওতে। আসুন শুরু করি পুরী ভ্লগের আমাদের ডে 2। গুড মর্নিং। আমরা সকাল সকাল পুরী হোটেল থেকে বেরিয়ে গেলাম। আমাদের ডেস্টিনেশন কোনার্ক সান টেম্পল, লিঙ্গরাজ টেম্পল, ধাওলিগিরি টেম্পল অ্যান্ড শান্তিস্তূপ, সাথে নন্দনকানন। এবং রাস্তায় পেয়ে গেছি স্যান্ড আর্ট গ্যালারি ও চন্দ্রভাগা বিচের আগেই দাঁড়িয়ে এক অফবিট বিচ। বলে রাখি, পুরী থেকে এই সাইট সিইংগুলি আপনারা 3 ভাবে করতে পারেন: 1 ওটিডিসি বাস সার্ভিস, 2 প্রাইভেট বাস এবং 3 পার্সোনাল রিজার্ভ গাড়ি। আমরা প্রাইভেট 4 সিটার রিজার্ভ করেছিলাম, যার ভাড়া লেগেছিল 2600 টাকা। কারণ আমরা ছিলামও 4 জন এবং নিজেদের খুশি মতো টাইম স্পেন্ড করতে চাইছিলাম প্লেসগুলিতে। পুরী থেকে ভুবনেশ্বরের দিকে যাওয়ার এই রাস্তাটি বেশ সুন্দর লাগছিল। রাস্তার ভিউ এনজয় করতে করতেই আমরা হঠাৎ পৌঁছে গেলাম স্যান্ড আর্ট গ্যালারিতে। এখানে 30 টাকার এন্ট্রি টিকিট কেটে ঢুকে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি স্যান্ড আর্ট মিউজিয়ামে। এখানে যেরকম আমরা বিচে দেখতে পাই যে বালি দিয়ে নানা মূর্তি তৈরি করা হচ্ছে, এখানে সেরকমই মূর্তি তৈরি করা আছে। এই দেখুন, এটা কোনার্ক টেম্পল বানানো রয়েছে। এটা মিউজিয়াম বানানো রয়েছে। সুদাম সন্দ্রা, ওয়াও, দেখুন কিং কং, সুন্দর লাগছে। এটার এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা। শিল্পীদের হাতের এই সুন্দর আর্টগুলি দেখে আমরা আবার রওনা দিই এবং রাস্তায় একদম পাশেই দেখতে পাই এই সুন্দর বিচ। পরে ড্রাইভার দাদার কাছে শুনলাম যে এটা আসলে চন্দ্রভাগা বিচেরই বেশ কিছুটা আগে। কোনার্ক যাওয়ার পথে অসম ভিউ, অসম, দেখুন একদম এই হচ্ছে রাস্তা। এই যদি আমরা যাচ্ছিলাম কোনার্ক আর পেয়ে গেলাম এই সুন্দর একটা বিচ, দেখুন, ওয়াও। ফুর্তিতে দিদির দৌড়টা দেখুন। চলুন এক্সপ্লোর করি এই সুন্দর নির্জন অফবিট সি বিচটি। চলুন আপনাদের কাঁকড়ার সন্ধান দেখাবো। কাঁকড়া দেখতে পেয়েছি এইখানটা। এখন আমি একটা ঢুকতে দেখো, ছেড়ে আসতে না ইচ্ছা করলেও প্রায় 30 মিনিট সময় কাটিয়ে আমরা এসে পৌঁছালাম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোনার্ক সান টেম্পলে। এখানে ঢোকার এন্ট্রি টিকিট কাটলাম। 40 টাকা পার হেড লেখা আছে। ফরেন সিটিজেনের জন্য 700 টাকা। চা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি কোনার্ক সান টেম্পলে, আর প্রচুর ভিড় রয়েছে। যার এন্ট্রি টিকিট হচ্ছে 40 টাকা। 40 টাকা এন্ট্রি টিকিট দিয়ে আপনাদের ঢুকতে হবে। তো বলে রাখি, এখানে কোনো পুজো হয় না। এখানের যে মূর্তি সেটা জগন্নাথ দেবের মন্দিরে স্থাপন করা রয়েছে। আর প্রচুর রোদ রয়েছে, যার জন্য বাইরে ছাতাও ভাড়া পাওয়া যাচ্ছে। 20 টাকা করে ছাতা ভাড়া। দেখতে পাচ্ছেন ভিড়, দেখতে পাচ্ছেন চারদিকে শুধু ফটো তোলার রেস চলছে।
মন্দিরটি সত্যি তখনকার দিনের ইঞ্জিনিয়ারিং দক্ষতা ও ভাবনার এক অসামান্য নিদর্শন। এই ঢোকার গেটটিতেই দেখুন না, একটা সিংহ এক হাতিকে এবং হাতির নিচে মানুষকে দেবে রেখেছে। এক্সপার্টরা মনে করেন আসলে সিংহের দ্বারা মানুষের অহংকার এবং হাতি দিয়ে মানুষের ইমোশনসকে বোঝানো হয়েছে। এই মূর্তির মিনিং হলো যে মানুষ নিজের মিথ্যা অহংকারের জন্য ইমোশনসে বাঁধা থেকে সারা জীবন বন্দী থেকে যায়। মানে বলা হচ্ছে মানুষ নিজের অহংকারের দমন করলেই সত্যিকারের মানুষ হতে পারবে। আসুন আপনাদের ভিতরে নিয়ে যাই এবং আরও নানা রহস্য একে একে উন্মোচন করি। ওই যে মন্দিরের সম্মুখ দ্বারটি দেখছেন, সেটা 120 বছর ধরে বন্ধ রয়েছে। আর সূর্য উদয় হলেই ওই সম্মুখ দ্বারটিতেই সূর্যের প্রথম কিরণ প্রবেশ করত, যার ভিতরে থাকা সূর্যদেবকে সেই কিরণ আলোকিত করত। চলুন নিচে নামা যাক। দেখি এখানে সিঁড়িগুলো কিন্তু বেশ খাড়াই, আপনাদের সাবধানে এখানে নামতে হবে। বয়স্ক লোকেদের ক্ষেত্রে একটু প্রবলেম হবে, কারণ এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো বেশ খাড়াই। কিন্তু এই হচ্ছে কোনার্ক টেম্পলের উপরে দিকে ওঠার, কিন্তু পুরোটা আপনাদের উঠতে দেবে না, ওই উপরে সিকিউরিটি দাঁড়িয়ে আছে। তো চলুন দেখি কতটা উঠতে দেয়। এখানে লেখা রয়েছে যেখান থেকে আর উপরে ওঠা যাবে না। তো এটাই হচ্ছে সব থেকে সামনে, যেখান থেকে শ্যুটটা নেওয়া যাবে, এর উপরে আর ওঠা যাবে না। এটার ভেতরে ঢুকতে দিচ্ছে না, না ঢোকার একটাই কারণ হলো, কারণ এটা হচ্ছে আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে কোনো দুর্ঘটনা ঘটে গেলে, সেই জন্য কোনো পাথর পড়ে গেলে আস্তে আস্তে যেহেতু ক্ষয় হয়ে যাচ্ছে, তো তাই ভেতরে ঢুকতে দেওয়া হয় না। রথের আদতে করা হয়েছে। এই দেখুন সেই রথের চাকা, এই রথের চাকা এরকম আছে অনেকগুলো। চলুন আপনাদের ঘুরে দেখাই, সাথে সাথে এর পেছনে যে ইতিহাস, যে হিস্ট্রি আছে, সেটা আপনারা শুনতে থাকুন আমার সাথে। চলুন দেখতে থাকুন কোনার্ক সান টেম্পল। আসলে কিন্তু যে কারণটা বললাম সেই কারণে নয়, এটা 1903 খ্রিস্টাব্দে মন্দির ধ্বংস হয়ে যাচ্ছিল এবং তখনকার গভর্নর জন উডবার্ন এর ভিতরে বালি ভরে এর সব দরজা বন্ধ করে দেয়। যদিও এই দরজা বন্ধ নিয়ে অনেকে অনেক অন্ধবিশ্বাসে বিশ্বাসী। 1250 খ্রিস্টাব্দে দ্বিতীয় নরসিংহদেব এই মন্দির প্রতিষ্ঠা করেন। সেই সময় সমস্ত শক্তির উৎস হিসেবে সূর্যদেবকে লর্ড হিসেবে পুজো করা হতো এবং তিনি একটি রথে চড়ে মহাকাশ থেকে শক্তির যোগান দেয় বলে মনে করা হতো। সেই রথের আদতেই 7টি ঘোড়া ও 12 জোড়া চাকা দ্বারা এক ঝুলন্ত সূর্যদেবকে মন্দিরে স্থাপন করা হয়। কিছু লোহার পাত ও 5টি জায়ান্ট ম্যাগনেট দিয়ে মন্দিরের মাঝে সূর্যদেবকে শূন্যে ভাসিয়ে রাখা হয়েছিল এবং মাথার উপরের বড় একটি ম্যাগনেট লোহার পাতের সাথে পুরো মন্দিরের কাঠামোকে শক্তভাবে ধরে রেখেছিল। মনে করা হয় এই ম্যাগনেট সমুদ্র থেকে নাবিকদের জাহাজ টেনে নিত এবং কম্পাসের কাজ বন্ধ করে দিত। তাই পর্তুগিজ নাবিকরা এই ম্যাগনেট ও সূর্যদেবের মূর্তি খুলে নিয়ে চলে যায় এবং যার জন্য মন্দিরের কাঠামো দুর্বল হয়ে পড়ে। যদিও অনেকে আবার মনে করেন বৈদেশিক আক্রমণেও এই মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়। তবে এই কথা ঠিক যে যদি মন্দিরে কোনো ম্যাগনেট ছিল তাহলে তা খুলে নেওয়ার ফলেই এর ভারসাম্য নষ্ট হয়। আসলে এই মন্দিরটি ছিল 3টি বড় ছোট মন্দিরের সমন্বয়, যার শুধুমাত্র এইটুকু নিদর্শনই এখন পড়ে আছে, যার 4 দিক থেকে 4টি সম্মুখদ্বার, কিন্তু সবগুলোই বন্ধ করা হয়। এই রথের চাকাগুলির সাহায্যে সূর্যের ছায়া ব্যবহারে এখনও সঠিক সময় গণনা করা যায়। এই দণ্ডগুলি প্রহর হিসেবে বিবেচিত হতো। বর্তমানে অনেক আধুনিক পদ্ধতি ব্যবহার করে মন্দিরের কিছুটা অংশ টিকিয়ে রাখা হয়েছে এবং এই দেখুন খসে যাওয়া অংশগুলি এভাবে পাশে রাখা হচ্ছে। স্ট্রাকচারগুলো পুরো ভেঙে পড়েছে, এদিকে যে নকশাগুলো ছিল, স্ট্রাকচারটা ছিল, পুরো খসে পড়েছে। ওই সামনের মুখটাকে কোনো মতে টিকিয়ে রাখা হয়েছে ওই সামনের দিকে। এই মন্দির নির্মাণে কোনো সিমেন্ট বা গ্লু ব্যবহার হয়নি। এই ছোট বড় পাথরগুলি উপর নিচে চাপিয়ে এই মন্দির নির্মিত হয়েছিল। এখানে যদি আসেন, একটা বোতল জল আর সাথে একটা ছাতা অবশ্যই নিয়ে আসবেন। এই অসাধারণ প্রতিভা ও নিদর্শন দেখে সত্যি অনেক ভালো লাগছিল। তো চলুন এরপর আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন ধওলিগিরি টেম্পল। তো চলুন, আমাদের কোনার্ক টেম্পল দেখা হয়ে গেছে। এরপর আমাদের টার্গেট হচ্ছে নন্দনকানন।
যেখানে জঙ্গল সাফারি হবে, তো তার জন্য খুব এক্সাইটেড লাগছে। কোনার্ক টেম্পল থেকে বেরিয়েই একটা মার্কেট আপনারা পেয়ে যাবেন, বেশ সাজানো গোছানো এই মার্কেটটি। চলুন যাই ধাওলিগিরি পাহাড়। তো বন্ধুরা, আমরা এখন ধাওলগিরি মন্দিরের সামনে যাচ্ছি। এখন এখান থেকে একটা পাহাড়ের উপরে এই মন্দিরটা, তো চলুন যাই দেখি ধাওলগিরি মন্দির। এই পাহাড়ের উপর অব্দি 4 হুইলার চলে যায় এবং ঠিক পাহাড়ের উপরেই রয়েছে ধাওলি শিব টেম্পল, আর একটু এগিয়ে বৌদ্ধ স্তূপ, ঠিক পাশ দিয়েই বয়ে চলেছে দয়া নদী। এই হলো ধাওলি শিব টেম্পল। উপর থেকে ভিউটা খুব সুন্দর ছিল, আর ওই দেখুন, ওই দূরে দেখা যাচ্ছে দয়া নদী। এখানে জানেন, মন্দিরে ঢোকার জন্য হাতে জল নিতে বলা হচ্ছে এবং জল নেওয়া হলেই একটা প্রদীপ ধরিয়ে দিচ্ছে। এবার আপনি সেই প্রদীপ নিয়ে ভেতরে গেলেই সেখানে পুরোহিত সেই প্রদীপ জ্বালিয়ে দেওয়ার জন্য দক্ষিণা চাইছে। মানে এখানে ঠাকুরের প্রতি ভক্তির ইমোশনসকে কাজে লাগিয়ে বিজনেস চালানো হচ্ছে। এটা এক প্রকার স্ক্যামই হচ্ছে মানুষের সাথে। আসুন মহাদেবের দর্শন করাই আপনাদের। এই দেখুন, এখানে ফুল কিনে পুজোও দিতে পারেন। এইদিকে পাওয়া যাচ্ছিল ধাওলির বিশ্ববিখ্যাত প্রসাদ। আমি একটু নিয়েছিলাম, সত্যি দারুণ টেস্ট ছিল, বাট এখানের বিজনেস স্ট্র্যাটেজি দেখে আমার আর নিতে ইচ্ছা করলো না। হর হর মহাদেব। এই মন্দিরের পাশ দিয়েই একটু এগোলেই ঐতিহাসিক বৌদ্ধ স্তূপটি পেয়ে যাবেন। আসুন এই বৌদ্ধ স্তূপের পেছনের ইতিহাসটা একটু জেনে নিই। আর ইতিহাসে সম্রাটদের নাম এলেই শ্রেষ্ঠ সম্রাট অশোকের নাম এগিয়ে আসে। সম্রাট অশোক মগধের সিংহাসন দখলের পর যখন ভারত দখলে বের হয়, তখন কলিঙ্গ, যা বর্তমান উড়িষ্যার সাথে এক বিশাল যুদ্ধ হয়। আর এই ধাওলি পর্বত ও দয়া নদীর পাশেই এই বড় যুদ্ধটি হয়। এতে প্রায় 1 লাখ সেনা মারা যায় এবং বলা হয়ে থাকে এই রক্তবন্যায় দয়া নদীর জল লাল হয়ে যায়। কলিঙ্গ যুদ্ধে জয়লাভের পর অশোক যখন এই ভয়াবহ পরিস্থিতি, হাহাকার চারদিকে দেখতে পান, তখন তার বিবেক জাগ্রত হয় এবং তিনি আর যুদ্ধ না করার সিদ্ধান্ত নেন ও বৌদ্ধ ধর্ম শরণাপন্ন হন। অশোক এরপর আর কোনো যুদ্ধ করেনি এবং এই যুদ্ধের শান্তির স্বরূপ হিসেবে এই পর্বতের উপরেই শান্তিস্তূপ প্রতিষ্ঠিত হয়, যেটা পরে আরও সংস্করণের মধ্যে এই পিস প্যাগোডা তৈরি হয়েছে। শান্তিস্তূপের মাথায় 5টি ছাতা বৌদ্ধ ধর্মের জ্ঞান, দয়া, ধৈর্য, উদারতা ও ক্ষমার প্রতীক। বৌদ্ধ ধর্মের প্রচারের উদ্দেশ্যেই এরকম অশোক স্তম্ভেরও প্রতিষ্ঠা করেন সম্রাট অশোক। এরপর আমরা এখান থেকে নেমে লাঞ্চ করি। খুব একটা স্যাটিসফাইড লাঞ্চ হয়নি, তাই লোকেশনও দিলাম না। এবার আমরা যাই লিঙ্গরাজ মন্দির, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার শিব টেম্পল অফ ইন্ডিয়া। এখানে কিন্তু ক্যামেরা, মোবাইল ফোন নিয়ে ঢোকা অ্যালাউ নেই, তাই আপনাদের ভিতরের ফুটেজও দিতে পারলাম না। বেশ খানিকটা লম্বা লাইন দিয়ে ঢুকে মহাদেবের দর্শন করি এবং ভেতরে অসংখ্য ছোট বড় মন্দির দর্শন করি। এখানে বোন তার বান্ধবীর সাথে দেখা করে, যার বাড়িটা ছিল মন্দিরের কাছেই, এবং তারপর আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি নন্দনকাননের উদ্দেশ্যে। জঙ্গল সাফারির জন্য খুবই এক্সাইটেড লাগছে। আমরা মোটামুটি বিকেল 3:30-এর দিকে নন্দনকাননে পৌঁছাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা এখন নন্দনকাননের সামনে রয়েছি। তো এখন বাজে 3:30। চলুন দেখা যাক বিকেলটাই কীরকম নন্দনকাননের ভিউ নিতে পারি। এখানে এসেই আমরা ফার্স্টে এই গাইড দাদাকে বুক করি, কারণ 5টায় বন্ধ হয়ে যাবে এবং নন্দনকানন অনেক বড় এরিয়া, তাই কম সময়ে বেশি এক্সপ্লোর করার জন্য দাদাকে বুক করি 300 টাকা দিয়ে। এখানে টিকিট চেকিং হচ্ছে। এখানে এন্ট্রি টিকিট হলো 50 টাকা, ইলেকট্রিক গাড়িতে করে ঘুরলে তার চার্জ 80 টাকা এবং জঙ্গল সাফারি এসি বাসে 100 টাকা, নর্মাল বাসে 65 টাকা। और जंगल सफारी में कितना टाइम लगता है? 30 से 40 मिनट। 30 से 40 मिनट बस। उसके बाद जू है ना आपका। फिर
ফার্স্টেই গাইড আমাদের এরকম গাড়িতে চাপিয়ে নিয়ে গিয়ে দেখালো সলমান খান বান্দর। ফেস কোড হেয়ার স্টাইলটা সলমান খান মতন। সলমান খান এই যে বান্দরটির হেয়ার স্টাইলটা সলমান খান এর এরকম স্টাইল। দেখতে পাচ্ছেন হেয়ার স্টাইল দেখুন এরকম হেয়ার স্টাইল। এটা আপনি টাকা দিয়ে আমাজন বান্দরটি ফল খায়, সিদ্ধ ডিম খায়, চিকেন খায়, আবার ওজন দিদি 5 কিলো ওজন দিদি, চোখে কাজল, ওঠে লিপস্টিক। দেখতে পাচ্ছেন দিদি ছোট্ট বান্দরটির নাম হচ্ছে মার্মোসেট, যার ওজনটা 250 গ্রাম। এটা সেকেন্ড স্মলেস্ট বান্দর অফ ওয়ার্ল্ড। যাদের বান্দরটি এ দিলো ये था दुर्गा आयुब का सुधारा বাঁদর শিম্পাঞ্জি দেখে আমরা চলে গেলাম জঙ্গল সাফারি করতে এবং এসে বাঘ দেখবো বললাম, যার জন্য এই জু বিখ্যাত। আমাদের এসি বাসের টিকিট করা আছে, যেটা 100 টাকা পার হেড। এটা হ্যাঁ এখন পুরো বাসটিতে সাইডগুলোতে প্রোটেকশন দেওয়া আছে, আর সামনেটাতেও প্রোটেকশন দেওয়া আছে। চলুন, এক্সাইটেড লাগছে খুব, দেখি কি দেখতে পাবো। এই ছিল বাঘ দেখার এক্সাইটমেন্ট, যদিও ক্যামেরাতে ধরতে পারিনি। এই গাছটা সোজা, ওই দেখুন বাঘ দেখার এক্সাইটমেন্টটা দেখুন। এইটা ছিল আমাদের জঙ্গল সাফারির সেরা দেখা। একদম আমাদের রাস্তার উপরেই বসেছিল সিংহটি, পাশে আরও একটা ছিল। এখানে আমাদের ড্রাইভার বলে দিয়েছিল কোনোভাবেই জানালা খুলবেন না। সত্যি বেশ রোমাঞ্চকর লাগছিল। এরকম গেট করে বাইরের মানুষজনদের থেকে এদের আলাদা করে রাখা হয়েছে। मतलब ये पूरा लाख का ऊपर डिपेंड करता है। जंगल है ना, रास्ता में तो मिल जाएगा तो मिल जाएगा, नहीं मिलेगा तो नहीं मिलेगा। এরপর আমরা অনেক হরিণ দেখলাম। জঙ্গলের সরু রাস্তা এনজয় করতে করতে জুতে ফিরে গেলাম। নীলগাই ও বেশ কিছু হরিণও দেখলাম। সব মিলিয়ে সিংহটা না দেখলে হয়তো এত রোমাঞ্চকর লাগতো না। कैसा लगा? बढ़िया बढ़िया। कैसी लगी दीदी? कहाँ से आए? कहाँ से आए? छत्तीसगढ़ से आई हूँ। छत्तीसगढ़। मैंने कान्हा किस्ली में सब ओरिजिनल देखा है, इसलिए थोड़ा सा मेरे लिए ठीक है, ज्यादा नया नहीं था। बहुत मस्त। कहाँ से आए? यूपी मिर्जापुर से। अच्छा लगा? अच्छा। कहाँ से आए? वेस्ट बंगाल। वेस्ट बंगाल से? वेस्ट बंगाल। কেমন লাগলো? এনজয়, দারুণ দারুণ, ওই দারুণ। এরপর আমরা জুয়ের ভেতরে দেখলাম জিরাফ এবং দেখলাম সাদা বাঘ, যেটা খুব কম দেখতে পাওয়া যায়। এরপর গাইড দাদা আমাদের একটার পর একটা বাঘ দেখাতে থাকলো। জায়গাটা পুরোটা বাঘের। কি খাবার দেওয়া হয়? মাংসের মাংস, মোসের মাংস, মোষ। বফেলো 12 কিলো।
বাঘ দেখে আমরা এখানে দেখলাম কুমির। এই দেখুন, এই যে বাচ্চাটি সামনে হাঁটছে তার পাশে তার বাবা হাঁটছিল, বাট কিছুক্ষণ পরেই সে হারিয়ে গেছিল। এখানে আমরা হাতি দেখলাম। দাদা এই রুট ম্যাপে দেখাচ্ছিল কোন কোন জায়গাগুলি আমাদের কভার করালো। এই বাঘটা দিয়ে একটু আগে চলে আসছিল, জঙ্গল থেকে চলে আসছিল একটা লব, একটা ফিমেল বাকি লব করে। এখানে বাঘটাকে মাংস দেওয়া হয়েছে, দেখুন খাচ্ছে। এই দেখুন সেই বাচ্চাটা হারিয়ে গেছে, একে আমরা সেখানে থাকা পুলিশের হাতে তুলে দিলাম এবং পুলিশটা তাকে এভাবে বাইকে চড়িয়ে নন্দনকানন দেখাতে থাকলো। এরপর তার বাবা মাকে দেখতে পেয়ে আমরা বাচ্চাটিকে তাদের হাতে তুলে দিলাম। এই ছিল আমাদের নন্দনকানন এক্সপ্লোরেশন। গাইড ছিল বলে এত কম সময়ে এতগুলি স্পট কভার করলাম জুয়ের ভিতরে। তো বন্ধুরা, অবশেষে আমাদের নন্দনকানন ভিজিট শেষ হলো। এই দেখতে পাচ্ছেন এখন ঘড়িতে সময় হচ্ছে 5:12 আর নন্দনকাননের গেট ক্লোজিং এর টাইম হচ্ছে 5টা। তো এখন সবাই এই দেখুন, সবাই এখন বাইরের দিকে যাচ্ছে এক্সিটে। তো চলুন, এটা খুব ভালো এক্সপিরিয়েন্স হলো। আমরা যদিও একটু দেরিতে এসেছিলাম, তাও আমাদের সাথে গাইড ছিল বলে আমরা একটু তাড়াতাড়ি করে নিতে পারলাম। এই দেখুন 5টা বাজতে বাজতে হুড়মুড়িয়ে সবাই বেরিয়ে আসছে। हमारे गाइड दादा, दादा तुम्हारा नाम की? नमस्ते, मेरा नाम सागर कुमार। सागर कुमार, अच्छा दादा, अच्छे से बहुत घुमाया। तो इन लोगों का कुछ चार्जेस रहता है, तो बाकी आपका जो रिसिप्ट का चार्जेस रहता है नंदनकानन घूमने के लिए वही चार्जेस लगता है। मैं हिंदी में बोल रहा हूँ कि दादा को समझ आए, ज़्यादा बंगाली नहीं आता है, उड़िया है। तो चलिए, नंदनकानन आपको कैसा लगा आप जरूर कमेंट करके बताइए। নন্দনকানন থেকে বেরিয়ে আমরা একটা টি ব্রেক নিলাম রাস্তায় এবং তারপর হোটেলে ফিরে গেলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ব্লগটি কেমন লাগলো জানান এবং পরের দিন আমরা চিল্কা গেছিলাম, তার ভিডিও আগেই দিয়েছি, দেখে নিতে পারেন। আজকের স্টোরি ভালো লাগলে আমার সাথে এক্সপ্লোর করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পুরী ব্লগের ডে 4 ভিডিও নিয়ে। ভালো থাকবেন সকলে, টাটা। शेर क्या डेली देखने को मिलता है, जंगल में कभी तो नहीं मिलता। भैया कैसा लगा, कैसा लगा?